মানে ওই যে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না, যেটা আসলে অনেক নয়েজ এরিয়াতে আমরা যখন কথা বলি তখন অপর প্রান্তের মানুষ আমাদের এটার জন্য ভালোভাবে কথা শুনতে পাই। বক্সটির বাইরে থেকে গেমিং একটা ভাইবস পাওয়া যাচ্ছে না, এন্ড শুধু ভাইবস না, এখন পর্যন্ত জানি এটা গেমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। তবে বাস্তবিক জীবনে মানে রিয়েল লাইফে এই 20,000 প্রাইস পয়েন্টে ইনফিনিক্স হট 40 গেমারদের কাছে কতটা আশার আলো হতে পারে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। এন্ড এই মুহূর্তে আলিপ টেলিকম থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন 17,999 মানে 18,000 টাকা। এন্ড অবশ্যই কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। এন্ড রমজান মাস উপলক্ষে তাদের কাছে পুরা মাস ব্যাপী একটা অফার চলতেছে, সো অফারটা লুফে নিতে হলে অবশ্যই তাদের ফিজিক্যাল শপে ভিজিট করতে পারেন। বক্সি শেফের এই ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল। অ্যাজ ইউজুয়াল একটু ছোটখাটো হাতে বেমানান লাগতে পারে। হট 40 দেখতে অনেকটাই হট 40 প্রো এর মতো দেখতে। 8.3 মিলিমিটার থিকনেস হওয়াতে সাইড প্যানেল থেকে বেশ পুরো লাগে দেখতে। সাইড প্যানেলটি বেশ গ্লোসি ম্যাটেরিয়ালস থাকাতে চোখে পড়ার মতো একটা ব্যাপার। এন্ড রেয়ার প্যানেলে কিন্তু ম্যাট ম্যাটেরিয়ালস এর ব্যবহার করা হয়েছে। ডিফারেন্ট টাইপের আউটলুক দিতে পারে। তাছাড়া আলোতে এটার ব্যাক প্যানেল বেশ রিফ্লেক্ট করে। বাট ভাই ক্যামেরা মডিউলটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হওয়াতে মানে হাতের ছাপ কিন্তু খুব ভালোভাবেই বসে যাচ্ছিল। সো এটা অ্যাভয়েড করার আসলে কোনো ওয়ে নাই। তবে এই গ্লোসি ব্যাক প্যানেল ও সাইড প্যানেলকে সুরক্ষিত রাখতে অবশ্যই এটার সাথে থাকা যে কেসটি সেটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। ফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, বাট এই মুহূর্তে আমার হাতে থাকা স্টারলিট ব্ল্যাক, মানে আসলে উচ্চারণটা করতে অনেকেরই দাঁত ভেঙে যেতে পারে, তবে এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে স্টারলিট ব্ল্যাক। পার্সোনালি আমার কাছে এটা বেশি গর্জিয়াস লেগেছে। অ্যাজ ইউজুয়াল পোর্শন বাটন হিসেবে সবই থাকছে। উপরেরটা প্রথমে আমি ভাবছিলাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, মানে ওই যে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না, যেটা আসলে অনেক নয়েজ এরিয়াতে আমরা যখন কথা বলি তখন অপর প্রান্তের মানুষ আমাদের এটার জন্য ভালোভাবে কথা শুনতে পাই। তো সেটা থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো, বাট এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্পিকার, মানে এটাকে আবার স্টুডিও স্পিকারও বলতে পারেন। রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন, সাথে হোম বাটন বা পাওয়ার বাটন, যেটা কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট টেস্টে টাইম ডিউরেশন ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তাছাড়া ফেস আনলক ফিচার্স থাকায় আনলক পারপাসে বেশ কমফোর্টেবল লেগেছে আমার কাছে। ফেস আনলকও বেশ স্মুথ ছিল, সাথে ডাইনামিক আইল্যান্ড বা ম্যাজিক বার, এই ব্যাপারটা কিন্তু আসলে জোশ ছিল। মিডিয়াটেক হেলিও G8 অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, XOS 13.5.0। ইউআই পারফরমেন্স বেশ ডিসেন্ট ছিল, ল্যাগ ইস্যু ছিল না। 128 ভেরিয়েন্ট সেহেতু মাল্টিটাচ স্ক্রিনে কিন্তু কোনো প্রকার প্যারা খেতে হয় নাই। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল। ইভেন কোনো অ্যাপস ক্রাশ করতেও দেখিনি। মিডিয়াটেক হেলিও G85 এর বড় ভাই G88 ডে টু ডে পারপাসে ডিসেন্ট পারফরমেন্স দিবে, তবে মিডিয়াটেক হেলিও G99 হলে কিন্তু ব্যাপারটা আরো বেশি ভালো হতো। হেভি গেম বলতে রেগুলার পাবজি, ফ্রি ফায়ার দুটোতেই ভালো পারফরমেন্স দিতে পেরেছে। এইচডি হাই ফ্রেমে পাবজি স্মুথলি প্লে করা যাচ্ছিল, তবে 30 মিনিটস মানে 30 মিনিটের বেশি প্লে টাইম হয়ে গেলে আসলে ফোনটা বেশি পরিমাণের হিট জেনারেট হচ্ছিল, মানে গরম হচ্ছিল, যার ফলে পারফরমেন্সও বেশ ডাউন হয়ে যাচ্ছিল। ল্যাগি ইস্যু কমাতে গ্রাফিক্স সেকশনে কম্প্রোমাইজ করলেও বেটার পারফরমেন্স থাকবে। ফ্রি ফায়ারের পারফরমেন্স খুবই বেশি ভালো ছিল। ফ্রি ফায়ার প্রেমীদের কাছে বরাবরই একটা সুখবর থেকেই যায়। 6.78 ইঞ্চের ডিসপ্লে, যেটা কিনা আইপিএস এলসিডি প্যানেলের 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে, সাথে 1080 to 2460 পিক্সেলস রেজুলেশন দিতে পারে। বাট ভাই 500 নিটস পিক ব্রাইটনেস আউটডোরে এক্সপিরিয়েন্স মোটেই ভালো ছিল না। মানে 500 নিটস পিক ব্রাইটনেস আউটডোরের জন্য একটু প্যারাদায়ক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাট শ্যাডোতে বেশ শার্প ছিল, ভিজিবল ছিল। পাঁচল কাটোর ডিসপ্লে থাকাতে একটা প্লাস পয়েন্ট থেকে যাবে এটা ডিসপ্লে সেকশনে। তবে সিঙ্গেল হ্যান্ডের ক্ষেত্রে একটু প্যারা লাগতে পারে। সেক্ষেত্রে ফোনটা মানে দুই হাতে ব্যবহার উপযোগী করে তুলতে পারলে আসলে মানে ইউজ টু হয়ে গেলে আবার একটা আলাদা ব্যাপার। তবে দুই হাতে সবসময় রিকমেন্ডেশন থাকবে, ফোনটা যেহেতু একটু বিগ সাইজের, সো দুই হাতে ব্যবহারের রিকমেন্ডেশন থাকলেও তাতে করে এটা খুবই মানে কমফোর্টেবল ইউজ করা যেতে পারে। মানে স্ক্রিন সাইজ বড় হতে কিন্তু মিডিয়া কনজিউমাররা একটু মজা পাবে এটা থেকে, মানে হোপফুলি এটাই আশা করা যায়। 17,000 প্রাইস পয়েন্টে ডাইনামিক আইল্যান্ড, 500 কাটআউট ডিসপ্লে, বিগ
স্ক্রিন এখানটাতে এসে 100-100 দেওয়াই যায়। মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেল f1.6, ওয়াইড 2 মেগাপিক্সেল f2.4 ম্যাক্রো, 0.8 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। আউটডোরে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে, তবে নয়েজ থাকবে, কালার টোন কিছুটা ন্যাচারাল ছিল, ইয়েলো কালারকে জীবন্ত করে তোলে। তবে আউটডোরে থাকা ভালো পরিমাণের আলোতে বেশ ভালো আউটপুট ছিল। পোর্ট্রেটে মাঝে মধ্যে স্ট্রাগল করে, তবে সময় দিয়ে সাবজেক্টকে ফোকাস করতে পারলে পোর্ট্রেটেও ভালো ছবি নেওয়া সম্ভব। ডাইনামিক রেঞ্জ ইজ গুড, কিছুটা সফট টোন করে তোলে, তবে লো লাইটে কন্ট্রাস্টি করে তোলে, যার ফলে ডিটেইল থাকে ছবির মধ্যে। ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবিগুলো ফেসকে স্মুথ করে তোলে, মানে ফেসের মধ্যে একটা স্মুথ টোন ধরে রাখে, যার ফলে একটু সফট লাগে দেখতে। কারো কাছে ভালো লাগে, আবার আমার কাছে ভালো লাগে না। তবে ফ্রন্ট ফেসিং এর পারফরমেন্স সত্যি বলতে ডিসেন্টেড ছিল, পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 fps দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। iOS নাই, সো স্টেবল থেকে রেকর্ড করতে পারলে কাজ মিটে যাবে। তবে এটার 1080p 30 fps এর সাথে 2K 30 fps এর আসলে কোনো পার্থক্য আছে কিনা সেটা এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি। মানে রেজুলেশনের যে ব্যাপারটা তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। 5000 mAh ব্যাটারি খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে, মানে এই সময়টাতে এসে 9, 10, 8, 10, 12, 15, 20, 21, 22, 23 মানে যতভাবেই কাউন্ট করেন না কেন 5000 mAh এর ব্যাটারি সব কাউন্টের ফোনের মধ্যেই থাকবে। 33 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, 33 ওয়াট দিয়ে এটাকে অ্যারাউন্ড 2 ঘন্টার একটু বেশি সময় দিলে ফুল চার্জ করা সম্ভব। 5000 mAh দিয়ে মোটামুটি একদিন এটাকে সব রকম কাজকর্মে ব্যবহার করে আসলে মানে আমাকে এটা ব্যাকআপ দিতে পেরেছে। একটা ফাইনাল ক্যালকুলেশনে আসা যাক, মানে ভালো মন্দের বিবেচনায় মানে আসলে ডিজাইনটা আসলে সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। কার কাছে কেমন লাগবে জানি না, তবে ডিজাইনটা সত্যি বলতে সুন্দরই আছে। ডিসপ্লে সুন্দর, পারফরমেন্সও ডিসেন্ট ছিল, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে কিন্তু অ্যাগ্রেসিভ হতো ব্যাপারটা। সাথে ক্যামেরা সেকশনেও যদি ম্যাক্রো শুটারকে বাদ দিয়ে আল্ট্রা ওয়াইড এর ব্যাপারটা রাখতো তাহলে কিন্তু ক্যামেরা সেকশনেও কিন্তু একটা বেটার পারফরমেন্স দিতে পারতো, মানে এটা আমাদের জন্য অনেক ইউজফুল হতো। ম্যাক্রো শুটার কিন্তু আমরা খুব রেয়ার আর কি, খুব কম মানুষই এটা ব্যবহার করে থাকি। সো ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, মানে আমাদের ছবি তোলার ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল লাগেই। সো এই ফিচারটা থাকলে কিন্তু ক্যামেরা সেকশনে একটা মার্ক পয়েন্ট নিতে পারতো। তো এই ছিল ইনফিনিক্স হট 40 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। এন্ড আপনি যদি একজন টেক ফ্যামিলি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন, এন্ড অবশ্যই আমাদের পরিবারটাকে একটু বড় করতে পারেন। সো অবশ্যই বেল বাটনটার সাথে বাজিয়ে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।